आपनी? प्रणाम। घरमा कनो नहीं ना है? माने के अपनी? हमरी नाम छोरो, नाम मका रखा। तुम तनिक कान खोल के हमरी बात सुनो हो। हमका ना ससुरा तुमरा घर में तनिक खुश ना है। की? हमको पता बा तुम्हारी घर में आज कौनो नहीं है, तभी ना लूट मचाने के वास्ते आहिल बानी। अब तुम मान गई तो ठीक बा, नहीं तो हमका दूसरा रास्ता अपनाना पड़ी। क्या नो? घरे ढुकबेन क्या नो? अब तुमको का समझाए? तुम्हारी पिताश्री कल रात को एक बक्सा लेकर तुम लोगन के घर में घुसल बानी। बक्सा हमका चाहिए बा। माने? मानी का बा? वो बक्सा के अंदर में बहुत रुपया बानी, हमारी पास पक्का खबर बा। अब बक्सा लूटने के खातिर हमका जाना ना पड़ी तुमने घर के अंदर। देखो এখন বাড়িতে কেউ নেই তাই। तुम्हारी दिमाग में गोबर है का? अरे लूट मचाने के वास्ते तुम्हारी घर में जब कोनो ना हुई तभी ना आई वो। शांति से घुसने दो हमका, वरना अरे वाह वाह वाह, तुम तो हमारी बात खत्म होने से पहले ही दरवाजा से हट गई वानी। আপনার যা দরকার হয়নি, কিন্তু প্লিজ আমাকে ছেড়ে দিন। कर बर्बाद, तुम्हें नुकसान पहुंचाने थोड़ी ना आए हैं। तुम हमका हमारी काम करने दो, हम तुम्हारी तरफ आंख उठाई के भी ना देखें। ई ससुरा वो बक्सा को कहाँ रखेल बा का पता? ये अलमारी में होगा का? लाओ, ये अलमारी तो पूरा खाली बा। बिस्तर के नीचे सब कुछ तो देखल बानी, वो बक्सा तो ना मिलत रही। अब अच्छा, तो ये ससुरा को रजाई के नीचे रखेला। मिल गई बा सब बात। কি হলো? আপনার যা চাই তা তো পেয়ে গেছেন, তাহলে দাঁড়িয়ে গেলেন কেন? वैसे तुम हमसे उम्र में छोटी हो, लेकिन तुम ना कंटाफ चिकनी भी हो। वो का है ना, तुम्हारी जैसे चिकनी माफी कंटाफ चीज को देख के हमने दिमाग ससुरा बिल्कुल घूम गई वानी। को ठिकाना ना लगाई तो ससुरा तुम्हारी याद में हमको तरपाई के छोड़ी। की बोलছেন আপনি এসব? कहत रही कि हमारी इस घुमेला दिमाग को ठीक करना है। तो तुमको चकना पड़ी। খবরদার খবরদার আমার কাছে আসবে না। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। আমাকে अरे না, ছেড়ে দাও। না না, ছাড়ো না, ছেড়ে দাও। না না, ছাড়ো না, ছেড়ে দাও। না না, ছাড়ো। कहो काम माहू। চুপ, তুই কি কাজ করতে গেছিস আর কি কাজ করছিস আমি খুব ভালো করে জানি। এখনই বেরিয়ে আয়, নলে কিন্তু একই দিনের বেলা চারদিকে লোকজন, আর তার মাঝে মেয়েটা চিৎকার করলে লোক জানাজানি হলে পিটিয়ে মেরে ফেলবে কেউ তোকে। এখনই বেরিয়ে আয়। ऐसा आधा रास्ता में कोनो काम छोड़ के कोई आता है का? ললাট, তোর রসের চক্করে একদিন তুই নিজেও মরবি, আমাকেও। এক্ষুনি বেরিয়ে আয়, এক্ষুনি। মেয়েটার গায়ে যেন আঁচড় না লাগে, তাহলে কিন্তু অনেক বড় কেস হয়ে যাবে। তাই पूरी मूडवा को फेल दिया। মহামায়া স্টোর্স, আমার বর শম্ভুনাথ ঘোষ, তেনারি এই মুদিখানার দোকান। আমার বিয়ের পর বলেছিল তুমিই আমার ঘরের লক্ষ্মী, তুমিই আমার অন্নপূর্ণা, তাই তোমার নামেই আমার দোকানের নাম হবে মহামায়া স্টোর্স। সেই অন্নপূর্ণার এখন দুবেলা কাজ হলো বরের আর মেয়ের মুখের খ্যাটন জোগানো। বাপ বেটি দুজনের একজন সারাদিন দোকানে বসে হাবিজাবি কাজ করবে,
আর একজন হিল্লি দিল্লি করে বেড়াবে। আর আমার কাজ কি বলুন তো? ওরে এসো গো বসো গো করে ওদের মুখে অন্ন জোটানো। কতবার বলেছি সকালবেলা আমার পুজো আচ্চা থাকে, সময় হয় না, তাই দোকান ফাঁকা থাকলে একবার বাড়ি থেকে জলখাবারটুকু খেয়ে এসো বা নিয়ে এসো। তো কে কার কথা শোনে? গোটা মানিকতলা গোষ্ঠীর মাথায় গেঁথে গেল এ কথা, অথচ যার জন্য বলা শ্রীমান শম্ভুনাথের আর দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মানিকতলা মানে আপনারা আবার কলকাতা মানিকতলা ভাবছেন নাকি? না না, আমাদের বাড়ি তারকেশ্বরের হরিপালে, আমার বাপের বাড়ি কলকাতা। এই বাজে কথা বলো না তো মা। সোনারপুর কোনো কালই কলকাতায় নয়, টেনে টুনে ওটাকে কলকাতায় ঢোকানো হয়েছে। এই তুই চুপ কর, আমাকে আর কলকাতার ম্যাপ চেনাতে হবে না। সূর্য মাথার ওপর উঠে যে ফুল ফোর্সে জ্বলতে শুরু করেছে সেই দিকে খেয়াল করো, তাহলেই হবে। আমি বাবাকে জলখাবারটা দিয়ে আসছি। আমাদের বিয়ে হয়েছে প্রায় 20 বছর। টু আমাদের একমাত্র মেয়ে, ক্লাস 10-এ পড়ে। অনেক সাধ্য সাধনার পর ওই মেয়েকে আমি পেটে ধরেছি বলে বাপ মেয়েকে একেবারে চোখে হারায়। আর সেই লাই পেয়ে পেয়েই একেবারে বাঁদর তৈরি হয়েছে মেয়েটা। পরীক্ষা হয়ে গেছে বলে বেলা 11টায় ঘুম থেকে উঠতে হবে, কোথায় লেখা আছে শুনি? কে শোনে আমার কথা? সারা রাত মোবাইলে খুটখুট করে। আর না 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 না, কোনো ছেলে পিলের সঙ্গে আমি মেয়েকে অত রাত অবধি কথা বলতেই দিই না। বাচ্চা মেয়ে, এখন থেকে অত ছেলে বন্ধু কিসের শুনি? বাপ আদর দিলেও আমার কাছে অত ছাড়ন ছাড়ন নেই। হ্যাঁ, ও সৌমেনদা, সৌমেনদা, ও ও সৌমেনদা, হ্যাঁ সৌমেনদা, বলছিলাম আমার 50 টাকাটা ওই যে বাকিতে পরশু সকালে মুসুর ডাল আর চাল নিয়ে গেলে বলে বিকেলে দেবে, ওটা যদি দাও। দেবো রে বাবা দেবো, তুইও যেমন 50 টাকার জন্য করে কানের পোকা খেয়ে নিচ্ছিস। শোন, এরকম কত 50 টাকা আমি সবাইকে এমনি এমনি দিই, তুই জানিস? আমার দাদু গৌরমোহন রায় সেই যুগে পাড়ার সবাইকে 500 টাকা করে বকশিস দিত, বুঝেছিস? আর তুই সেই দাদির নাতুর কাছ থেকে 50 টাকা পাবি বলে রোজ রোজ চাইছিস? না না সৌমেনদা, আসলে আমার ছোট দোকান তো, তাই বলছিলাম। দোকান আর ছোট, কাল তারাক করে বড় হয়ে যাবে। এটা তোর এই চকচকে কপালে একেবারে ছক ছকে অক্ষরে লেখা আছে। হ্যাঁ, এটা তোর 50 টাকাও কেমন তুই পেয়ে গেলি? হ্যাঁ, কখন পেলাম? এই যে তোর কপালে লেখন পড়ে দিলাম। কপালে লেখা কি তুই পড়তে পারিস? আমি পারি, তার জন্য সবার থেকে আমি 100 টাকা করে নিই। হিসাব মতো এখন আমি তোর থেকে আরো 50 টাকা পাই, কিন্তু তোর জন্য 50 টাকার ডিসকাউন্ট। এই শুনছো, তোমার ফোনটা শিগগির দাও তো, একটা ফোন করতে হবে। আর এই নাও তোমার জল খাবার। কেন তোমার ফোন? আরে ওটা তো বাড়িতে, দোকানে তোমায় খাবার দিতে আসছি বলে আর আনিনি। দাও না রে বাবা। কিন্তু আমার ফোনে তো রিচার্জ নেই। দেখেছো কাণ্ড, এখন কি হবে? এত জরুরি একটা ফোন করার ছিল। ও সৌমেনদা, আপনার ফোন থেকে একটা ফোন করা যাবে? ও মা, কেন যাবে না? এই নাও না। সত্যি শম্ভু, বৌমা একটা ফোন করবে, অথচ তোর ফোনটা একটা ইমার্জেন্সি সার্ভিস রে। না, তুই আর শিখলি না। বাবা সৌমেনদা, আপনার ফোনটা তো বেশ দামি মনে হচ্ছে। পেছনে আবার 3-3টে ক্যামেরা। গেল মাসে কিনলাম, বুঝলে, 25,000 টাকা দাম। আমি আবার কম দামি জিনিস ঠিক ব্যবহার করতে পারি না তো, তাই। এবার বলুন দেখি, 50 টাকা দেবেন না 25,000 টাকার ফোনটা আমি ভাঙবো? বাবা, করো কি? হয় আপনি আমার বরের পাওনা টাকা দেবেন, নয়তো আপনার এই ফোন আমি ভাঙলাম। টাকা, এই শম্ভু, টাকাটা ধর না। আমি তো টাকা দিতে এসেছিলাম তোর দোকানে। বোমা টাকা দিয়ে দিচ্ছি, এবার ফোনটা নিন, এই নিন। লক্ষ্মী ছেলে, এরপর যদি এরকম দেখেছি তাহলে ফোনের সঙ্গে সঙ্গে না আপনাকেও তুলে আছাড় মারবো, মনে থাকে যেন। ওরে বাবা, অসম্ভব, সে তো বৌমা নয়, বোমা, তাও আবার জল বোমা। আসি। হ্যাঁ 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 হ্যাঁ, আসুন আসুন। তোমার জন্য দেখছি পাড়ায় আমার মান সম্মান সব যাবে। এমনিও নেই, লোকে আড়ালে তোমাকে গারল শম্ভু বলে, তা জানো? মোটেই না, লোকজন আমাকে কত ভালোবাসে, আর তুমি অমন ভালোবাসার ক্যাতায় আগুন।
সব তোমার দোকানের ধার খাওয়ার মতলব। হ্যাঁ, তুমি না বুঝলেও আমি যথেষ্ট বুঝতে পারি। যে পাড়ার লোকের থেকে পাওনা 50 টাকা পেতে তোমায় মুখের ফেকো তুলতে হয়, সেই পাড়ার লোকদের এমন ভালোবাসার মুখে আমি ঝাঁটা মারি। মা, তুমি আবার আমার মোবাইলে হাত দিয়েছো? কই না তো, আমি তো একদম মিথ্যা কথা বলবে না তুমি। এই তো নিশার হোয়াটসঅ্যাপের মেসেজে তুমি রিপ্লাই করেছো। ওরে বাবা, তোর মা হোয়াটসঅ্যাপও করতে পারে? আমি তো ফোন ধরা ছাড়ার বোতাম দুটো ভালো করে টিপতে পারি না এখনো। এর মধ্যে না পারার আছেটা কি? আমি তো আর তোমার মতো গার্ল নই। আবার তুমি আমাকে... ধ্যার বাবা, এসব ছেড়ে আগে বলো তো, নিশা আমাকে যে হোয়াটসঅ্যাপের মেসেজটা করেছো ওটা তুমি কেন রিপ্লাই করেছো? কেন, তাতে কি মহাভারত অশুদ্ধ হয়েছে শুনি? নিশা লিখেছে মাই প্যাটি ইজ নট ওয়েল। উত্তরে তুমি ওকে থানকুনি পাতার ঝোল খেতে বলেছো। হ্যাঁ, পেট খারাপ হলে আমাদের মা দিদিমারা তো ওসবই খাওয়াতো রে। মা, প্যাটি মানে পেট নয়, পোষ্য। ওর বেড়ালের শরীরটা খারাপ। তারপর আবার তুমি ওকে দুটো স্মাইলি ইমোজিও পাঠিয়েছো। ওগুলো আমি পাঠাতে চাইনি, টক করে হাত লেগে ঠক করে চলে গেল। তোমাকে এসব টক টক ঢক ঢক কে করতে বলেছে মা? ডিসগাস্টিং। এই, এসব ভাষা আমার সাথে মোটেই কথা বলবি না। এই যে আরো পড়াও মেয়েকে ইংরাজি মিডিয়ামে। নাও, যত দোষ শম্ভু ঘোষ। অদি, তোমার বাড়ির দিকে যাচ্ছিল, বলছে তোমার বাড়িতে বিট নুন হবে, একটু দাও তো। এই দেখো না, আমার কর্তা কাল বাজার থেকে এই বড় বড় ধামা ধামা সাইজের কাঁচা আম এনেছে। আহ, দেখেই জিভে জল আসছে। তাই ভাবলাম একটা কেটে খাবো, কিন্তু ভাবলেই আর হচ্ছে কোথায়, ঘরে একটু বিট নুনও নেই। এই এক মেয়ে হয়েছে চন্দ্রা, আমাদের পাশের বাড়ি থাকে। রোজই ওর বাড়িতে কিছু না কিছু থাকে না, আর আমার বাড়িতে এসে তার চাইতেও কোনো দ্বিধা করে না। না, মেয়েটা এমনিতে বেশ ভালোই, দোষের মধ্যে দোষ একটাই, বড় বাতেলা দেয়। এখানে এই পাড়াতেই ওর বাপের বাড়ি, বাপের বাড়িতে কেউ থাকে না, তাই ও আর ওর বর এখানে থাকে। এমন ভাব দেখায় যেন ওর নিজের সব কিছুই ভালো আর অন্যের সব কিছুই খারাপ। আম নাকি ধামা ধামা, আমের সাইজ তো আর চাল কুমড়োর মতো হতে পারে না রে বাবা। তাছাড়া তোর বর অত বড় আম কিনতে পারলো, আর একটু বিট নুন কিনে আনতে পারলো না? যত সব। আসলে কাল আমি ওর সামনে মুখ ফসকে বলে ফেলেছিলাম, গরম পড়েছে, কালো জিরে ফোড়ন দিয়ে আমের ঝোল খেতে ইচ্ছে করছে। ব্যাস, ওই কথা শুনেই আমাকে জ্বালাতে এখন এসব কথা বলতে এসছে। ও মা, বিট নুনের জন্য আমার বাড়ি যাওয়ার কি দরকার চন্দ্রা? তোর শম্ভুদার দোকানেই তো আছে, কিনে নে না। তাতে তোরও আম খাওয়া হবে, আমাদের ঘরেও দুটো পয়সা আসবে। দূর, কিনবো কি করে? আমার কাছে সব 500 টাকার নোট। আমার বরের কাছে তো ওর থেকে কম টাকার নোট থাকেই না। তাই ওরে বাবা, 5 টাকার বিট নুনের প্যাকেট বেচতে গিয়ে 500 টাকা খুচরো দিতে হবে নাকি? এমনিতেই খুচরোর যা আকাল। আর 10 টাকার নোট তো বিলুপ্ত প্রায়। না না, মহামায়া, ক্ষমা করো তুমি। ওকে ওকে বাড়ির থেকেই এক চিমটে নুন দিয়ে দাও। হ্যাঁ, আজ নুন খেলুম, কাল গুণ গাইব। তবে আচ্ছা, বিট নুন খেলেও কি গুণ গাইতে হয়? জানি না রে, তবে তুই আর যাই কর, আমার গুণ যে গাইবি না এই কথা আমি ভালো করেই জানি। এবার চল। আহ, রাগ করছো কেন? শোনো না, তুমি না আগের বার বলেছিলে এবার স্বামী বিরূপাক্ষ প্রহরাজের আশ্রমে যাবে? বাবার উৎসব কিন্তু আজ বাদে কালই। তাই নাকি রে? গেলে তো ভালোই হয় জানিস, মেয়েটার ভবিষ্যতে কি আছে একবার জানতে পারলে। কিন্তু সে তো যেতে হবে সেই টাকিতে রে। তাতে কি, টাকি আর কত দূর? 4 ঘন্টার রাস্তা মোটে। বরকে বলে দিয়েছি গাড়িটা দিতে, শুধু তেল আর ড্রাইভারের খরচাটুকু তোমাকে দিতে হবে। বাবা গো, এখান থেকে টাকির তেল, ড্রাইভারের খরচা তো অনেক। ও না না না, ও সব স্বামী টামির কাছে যাওয়ার কি দরকার? দরকার আছে, তুমি কি বুঝবে মায়ের চিন্তা। শোনো, পরশু আমাদের দোকান বন্ধের দিন, তাই তুমিও যাবে আমাদের সাথে। হ্যাঁ চন্দ্রা, তুই ড্রাইভারকে বলে দে, তেলের দামও আমরাই দেব। এই তো, নুন নিয়ে গিয়ে ফোন করে বলে দেবো। চলো এখন, দেখবে না বাবা আমাদের সাক্ষাৎ অন্তর্যামী। যা বলেন একেবারে অক্ষরে অক্ষরে মিলে যায়। শুধু কি তাই, ওনার আশ্রমে গিয়ে দেখবে সারা দিন ওখানে কাটানোর পর মনটা একেবারে হালকা হয়ে যাবে। ও মহামায়া, আমার পকেট খালি করে তুমি শেষে মন খালি করতে যাবে? হ্যাঁ যাব, বললাম তো। এই চন্দ্রা, তুই চল তো আমার সঙ্গে। এখানে দাঁড়িয়ে থাকলেই লোকটা বাজে বকবে। শোনো,
খাওয়া হয়ে গেলে দয়া করে গতরটা নাড়িয়ে থালাবাটিগুলো বাড়িতে দিয়ে এসো, তাহলেই হবে। খবরদার টুয়া, একটা ক্যাডবেরিতেও তুই হাত দিবি না বলে দিলাম। চল এখান থেকে। দূর ব্যাং, ঠিক দেখে ফেললো। তোমার চোখ না গাড়ির হেডলাইট মা? আমার চোখ আর কান সর্বদা থাকে অন। পাকরাশি বাবু, আপনি ফোর্স নিয়ে নদীর ওঘাট থেকে জলে ঝাঁপান, আমি এদিক দিয়ে যাচ্ছি। দেখবেন একটাও যেন পালাতে না পারে। অনেক দিন পর মালগুলোকে পেয়েছি। আর এই বলেই আমি সোজা ঝাঁপ দিলাম জলে। তারপর সাঁতরে নদীর বুকে বয়ে চলা ভটভটির দিকে এগিয়ে যেতে থাকলাম। আমি পুরালা মিত্র, অফিসার ইনচার্জ, টাকি থানা। গত 1.5 বছর ধরে আমার থানায় একটা অপরাধ বারবার ঘটে আসছে, আর সেটা হলো হিউম্যান অর্গান ট্রাফিকিং। বহু কাঠখড় পুড়িয়েছি আমি, বহু ধরপাকড় করেছি, কিন্তু এই র্যাকেট যারা চালাচ্ছে তাদের একজনকেও আমি আজ অবধি ধরতে পারিনি। ধরতে তো আমাকে হবেই। আজ আমার বিশ্বস্ত খোঁচর আমাকে জানিয়েছে এই ভটভটিতে করেই পাচার হচ্ছে লক্ষ লক্ষ টাকার মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, আর যেটা বিক্রি হচ্ছে লক্ষ লক্ষ টাকায় ব্ল্যাক মার্কেটে। আমার সন্দেহ এখানকার সরকারি হাসপাতালের মাথাদেরই কেউ এই ঘটনা ঘটাচ্ছে। বের তো আমি করবই, কিন্তু সেটা যে কে আর কারা আর কিভাবে তারা এই র্যাকেট চালাচ্ছে সেটা আমি এখনো পর্যন্ত ধরতে পারছি না। সমস্যাটা এইখানে। তবে বের তো আমি করবই, কারণ যারা এই কাজ করছে তাদের টিকি বাঁধা আছে রাজ্যের মাথাদের সঙ্গে। সেটা আমার বুঝতে আর বাকি নেই। নয়তো এত বড় একটা ক্রাইম হচ্ছে জানার পর ওপর মহল থেকে আমার ওপর চাপ ঠিকই দেওয়া হতো। কিন্তু পুলিশ তো এখন ওদের হাতের পুতুল ছাড়া আর কিছুই নয়। ওই দাঁড়া বলছি, দাঁড়া। অবশেষে আমি পৌঁছলাম বোটের কাছে। ইউনিফর্ম পরেই জলে ঝাঁপানোয় আমার সারা গা দিয়ে তখন জল ঝরে পড়ছে। আমি জলের মধ্যে থেকেই প্রথমে বোটের একদিকের কাঠটাকে ধরি, তারপর সেই হাতে ভর দিয়ে তীর গতিতে জল থেকে উঠে এসে ঝাঁপিয়ে পড়ি বোটের মধ্যে। গোটা ইউনিফর্মটা ভিজে আমার গায়ের সঙ্গে সেঁটে আছে। মেয়ে হিসেবে এই পরিস্থিতিতে পড়লে অন্য মেয়েরা হয়তো একটু লজ্জাই পেত, কিন্তু আমার সেসব পেলে এখন চলবে না। আমার নিজের লজ্জা সম্ভ্রম এসব রক্ষার আগে আমার কাছে অনেক বড় জিনিস হলো এই লোকগুলোকে ইমিডিয়েটলি ধরা, আর ওগুলোকে ধরে এদের থেকে এদের মাথার নামটা জানা। এক পাও নড়বি না, নড়লেই সব কটার খুলি উড়িয়ে দেব। পাকরাশি বাবু, বোটের ওই নিচের পাটাতনটা তুলুন তো, দেখুন ভালো করে। পেলেন কিছু? দুটো বাক্স ম্যাডাম। কিরম একটা ঝাঁঝালো গন্ধ চাচ্ছে। হ্যাঁ, ওটা ফর্মিলিনের গন্ধ। বাক্সগুলোকে তুলে আমার সামনে এখানে আনুন। আমার কথা মতোই পাকরাশিবাবু বাক্সগুলোকে আমার সামনে এনে তার উপরের ঢাকনা খুলতেই আমার নাকে এসে লাগলো একটা বোটকা গন্ধ। আমি আর খুলতে বারণ করে ওগুলোকে হসপিটালের ল্যাবে টেস্ট করাতে নিয়ে যেতে বললাম। তারপর বোটের ড্রাইভারকে ধরে কিছু জিজ্ঞাসা করতেই সে একেবারে আমার পায়ে ধরে সে কিছু জানে না সেটা বারবার করে বলতে থাকলো। পাকরাশিবাবুরা অবশ্যই বোটে থাকা আরও দুজনকে অ্যারেস্ট করেছে দেখে আমি বেশ স্বস্তি পেলাম। এবার অন্তত শালাদের একটু রগরানি দিলেই ওদের বাপেদের সম্পর্কে অনেক কিছু জানা যাবে। পাকরাশিবাবু, এদের সবাইকে নিয়ে থানায় চলুন। পরের দিন সকাল হতে না হতেই আমরা সবাই বেরিয়ে পড়লাম টাকির উদ্দেশ্যে। যেতে যেতে প্রায় দুপুর হয়ে যাবে। তবে চন্দ্রার গুরু ভাইরা নাকি সেখানে আমাদের খাওয়া এবং বিশ্রামের সব ব্যবস্থা করে দেবে, তাই যা নিশ্চিন্ত। এখন চিন্তা, বারবেলা পড়ার আগে সেখানে পৌঁছতে পারি কিনা। আজ বারবেলা পর্যন্ত বাবা নাকি স্বয়ং সবাইকে দর্শন দেবেন এবং যার যা জানার আছে সব বলবেন। ওই সময়ের মধ্যে যদি পৌঁছতে পারি তাহলে শুনেছি বাবার দর্শন পাওয়া নাকি ভাগ্যের ব্যাপার। আমার, মেয়ের, চন্দ্রার সবার মুখেই হাসি আর মনে একটা আনন্দ আছে, কিন্তু ঘোষবাবুর মুখটা বাংলার 5 হয়ে আছে দেখে আমি তাকে কি হয়েছে জিজ্ঞাসা করতেই সে বলে উঠল, তুমি এরকমটা কি করে করতে পারলে মহামায়া? স্বামীজির দেখা পেতে গিয়ে নিজের স্বামীর পাঁজরটা তুমি ফালা করে দিলে। আমার মুদির দোকান থেকে 2 মাসে যা আয় হলো সব তো তোমার এই গাড়ি আর ড্রাইভারের পেছনেই। আস্তে আস্তে, ড্রাইভার শুনতে পাবে তো? পাবে। আমার ভাই বলেই গেছে।
শুনে ফেলার পর রেগে গিয়ে যদি এদিক ওদিক গাড়ি ভিড়িয়ে দেয় না, টাকার সাথে সাথে হাত পা থেকে প্রাণ ফুল প্যাকেজে লস খাবে, এই বলে দিলাম। আচ্ছা মহামায়া, তোমার ভাবনা চিন্তায় কি কখনো আমার জন্য একটু মঙ্গল কামনা আসে না গো? দেখছো এত দূরের পথে যাচ্ছি, তার মধ্যে এই আস্তে আস্তে এটা কি করছিলে মঙ্গল? আরেকটু হলে তো গাড়ি চাপা পড়ছিলি। আমি অত সহজে মরবো না কো দিদি, আমি জমেরও আরোচি, পেটে ভাত নেই, মাথার উপর চাঁদ নেই, তাও দিনের পর দিন যখন বেঁচে আছি তখন। এইভাবে গাড়ির সামনে কেন এলে বলো দেখি, কি চাই তোমার? খেতে খেতে সকাল থেকে কিছু খেতে পাইনি জানো, ডাস্টবিনে গেলাম, কুকুরগুলো খেদালো, আর আমি দাদা বিষের দোকানে গেলাম, চা তো দিলই না, উল্টো গরম জল গায়ে দিয়ে দিল। সে কি, তোমার গা পুড়ে গেছে নাকি? জ্বালা করছে? না গো না, খিদের জ্বালা যে বড় জ্বালা গো দিদি, কিছু টাকা দাও না। ঘোষবাবু 200 টাকা দাও তো ওকে। আবার দাও না। নাও বাবা মঙ্গল, আমার তো আর মঙ্গল হওয়ার নয়, তোমারই মঙ্গল হোক। দিদি, এই মঙ্গলদার এত কষ্ট যখন, ওকেও তো নিয়ে গেলে হয় স্বামীজির আশ্রমে। মঙ্গল কাকা আমাদের সঙ্গে যাবে? তুমি যে কি ওরে, তুই জানিস না, স্বামীজি এসব রাস্তার পাগল রোগগ্রস্ত খেতে না পাওয়া মানুষদের নিজের আশ্রমে রেখে সেবা শুশ্রূষা করেন, তাদের চিকিৎসা করেন, দুবেলা পেট ভরে আদর যত্ন করে খাওয়ান দাওয়ান, তারপর তারা সুস্থ জীবনে ফিরে এসে স্বামীজির আশ্রমেই কাজকর্ম করেন। মঙ্গলকে যদি ওখানে নিয়ে যাওয়া যায় তাহলে তো ওর একটা হিল্লে হয়ে যাবে, বলো দিদি? আর আমাদের মঙ্গল তো তেমন অনিষ্ট করার মতো পাগলও না। বলেছিলাম না, চন্দ্রা মুখে আমার এই ভালো আমার সেই ভালো বললেও ওর মনটা সত্যিই খুব ভালো। তাই তো মঙ্গলের একটা হিল্লে হবে শুনে চন্দ্রার এই ভালো প্রস্তাবে রাজি না হয়ে আমিও আর পারলাম না। মঙ্গলকে পাশের পুকুরঘাট থেকে চান করিয়ে ঘোষবাবুর পয়সায় ওর জন্য একজোড়া নতুন জামা কাপড় কিনে পরিয়ে কিছু খাইয়ে নিয়ে তারপর গাড়িতে তোলা হলো। গাড়ি ছুটে চলল টাকির উদ্দেশ্যে। এই মঙ্গল সত্যিই বড় হতভাগ্য জানেন, নিজের বউটাকেও খুব ভালোবাসত। নয়নপুর গ্রামে ছিল ওদের ছোট্ট সংসার, নিজের জমিতে চাষবাস করেই ওদের জীবন চলত। তারপর হঠাৎ কি যে হলো, ওর বউটা একদিন না সম্পূর্ণ নিখোঁজ হয়ে গেল, সঙ্গে ওর 3 বছরের ছোট ছেলেটাও। অনেক চেষ্টা চরিত্র করেও আর তাকে খুঁজে পেল না। আমরা কেউই যদি ওর সেই বউকে দেখিনি, তবে ও বলে ওর বউ নাকি ছিল সাক্ষাৎ জগদ্ধাত্রীর মতো সুন্দরী। সেই বউয়ের শোকেই সেদিনের চাষা মঙ্গল আজ হয়ে গেল পাগলা মঙ্গল। টাকি পৌঁছতে আমাদের প্রায় 11টা বাজলো। 11:30টার মধ্যে আমরা পৌঁছে গেলাম স্বামী শ্রী বিরূপাক্ষ প্রহরাজের আশ্রমে। यटाटवी गलज्जल प्रवाह पावित स्थले गले बलंबितांग भुजंग तुंग मालिका डमट 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 डमन निनाद वड्डमट भयं चकार चंड तांडवं तनोतु नः शिव शिवम। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः। जय बाबा विरूपाक्षेर जय, बाबा विरूपाक्षेर जय, जय बाबा विरूपाक्षेर जय। আমরা আশ্রমে পৌঁছেই জানতে পারি বাবা এখনো নিজ আসনে বিরাজিত আছেন, ভক্তদের দর্শন দেওয়ার এবং তাদের সমস্যা দূর করার জন্য। আমি আর দেরি না করে সবাইকে নিয়ে সোজা সেখানে পৌঁছে যাই। দেখি বাবা বিরূপাক্ষ প্রহরাজ তার গুরুগম্ভীর গলায় শিবতাণ্ডব স্তোত্র পাঠ করছে। স্বয়ং বাবার কণ্ঠে এই স্তোত্রপাঠ শোনাও নাকি কম সৌভাগ্যের নয়। আশেপাশে বসে থাকা ভক্তদের চোখে মুখেও সেই একই ভক্তির ছাপ দেখলাম আমি। চন্দ্রা এগিয়ে গিয়ে তার গুরুভাইদের সাথে কিছু কথা বলেই আমাদের কাছে ফিরে এসে বলল, বললাম না তোমায়, আমার এখানে মেলা খাতে গুরু ভাইরা তো সব আমাকে চোখে হারায়। আমাকে দেখেই তারা বাবার থেকে বেশি আমার যত্ন আত্তি করার কথা বলছিল গো দিদি। এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না চন্দ্রা? যে বাবার এই আশ্রম সেখানে তেনার থেকে বেশি খাতির তোর? বিশ্বাস হচ্ছে না? না, তুমি আমাকে মোটে বিশ্বাস করো না দিদি। কথায় আছে না, গিয়ে যোগী মোটে ভিক পায় না। এখন চলো,
গিয়ে দেখবে বাবা নিজেও আমাকে কত খাতির করবে। চন্দ্রার কথাতেই আমি টুয়া, ঘোষবাবু আর মঙ্গলকে নিয়ে এগিয়ে গেলাম বাবার কাছে। দেখলাম বাবার পায়ের কাছে পড়ে থাকা দান সামগ্রী নিয়ে একটি মেয়ে আশ্রমের ভেতরে চলে গেল। তারপর বাবা আমাদের দিকে মুখে হাসি নিয়ে তাকালেন। কিন্তু বাবার কাছে যেতেই মঙ্গল যেন হঠাৎ করেই অস্থির হয়ে উঠল। ও যেন সেখানে কাউকে খুঁজছে। যে আমার কথা মঙ্গল কখনো ফেলে না, সেই আমিও ওকে শান্ত করতে পারলাম না। এই দৃশ্য দেখে বাবা তার পাশে দাঁড়িয়ে থাকা একজনকে ইশারা করতেই সে ব্যক্তি মঙ্গলকে ধরে বাবার সামনে নিয়ে গেল। বাবা তার মাথায় হাত রাখতেই মুহূর্তে মঙ্গল যেন শান্ত এবং নিস্তেজ হয়ে গেল। এরপর বাবা মঙ্গলের চোখের দিকে তাকিয়ে মুখে হাসি নিয়ে বলে উঠলেন, প্রেমজ্জ্বলে প্রজ্জ্বলতি অমৃতং চ তস্मै শান্তি দদাতু ন শক্তোতি। প্রেমের জ্বালায় যে জ্বলে, অমৃত তারে শান্তি দিতে নাহি পারে। তোমরা ওকে এখানে এনে বড় পুণ্য লাভ করলে মা চন্দ্রা। এখানে থাকলে ওর মনের জ্বালাও জুড়বে, জীবনের শান্তিকেও ফিরে পাবে। রে রে বেটা, তাই তো? কিরে, থাকবি তো এখানে? আমি এখানেই থাকবো, যেখানে আমার শান্তি আছে সেখানেই আমি থাকবো। তোর মনের সব দুঃখ জ্বালার প্রশমন হবে এই স্থানে। তোর জীবনের সব শান্তি আমি ফিরিয়ে দেব। আমি না সত্যি অবাক হয়ে গেলাম বাবার মহিমা দেখে। আমাদের কিছু বলার আগেই বাবা বিরূপাক্ষ প্রহরাজ মঙ্গলের মনের অবস্থা বুঝে এত সহজে তার মন জয় করে নিল। কি করি? ওই বল 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 বলছি, বল। অনেক সময় দিয়েছি, বল। আমি জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। সত্যিটা বল। এই আমি কিছু বল 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 বল। অনেকক্ষণ অপেক্ষা করিয়েছিস, বল। কি করে পাচার করিস হিউম্যান অর্গান প্রত্যেকবার? কোথায় যায় সেই সব অঙ্গ প্রত্যঙ্গ? কাদের শরীর থেকে কাটিস ওগুলো? কোথায় অপারেট হয়? কে কে আছে এই র্যাকেটের পেছনে? সত্যি করে বল, নইলে এতক্ষণ তোদের সঙ্গে যা যা হলো সেগুলো শুধুমাত্র ট্রেলার ছিল, এটা মাথায় রাখিস। এখনো সময় আছে, ভালোই ভালোই বল, না হলে এরপর বস্তা বস্তা নুন এনে ঢালবো তোদের গোটা শরীরে। লাঠির ঘায়ে ফেটে ফুটে যাওয়া তোদের শরীরের অংশগুলোতে যখন ওই নুন মিশবে, বুঝতে পারছিস তো কি হবে, কতটা জ্বলবে। তাই বল 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 বলছি, বল। অনেক সময় দিয়েছি, বল। মানুষকে কষ্ট দেওয়া পাপ, জানি 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 জানি, কিন্তু যে মানুষগুলো অন্য মানুষের শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ কেটে শুধুমাত্র কিছু টাকার জন্য অন্য দেশে পাচার করছে, তাদের কষ্ট দেওয়াটাকে আমি পাপ বলে ভাবি না। সেটা আমার কাছে পুণ্যের কাজ। আর এটাতেই কাজ হলো। 3rd ডিগ্রির লেভেলটা বাড়াতেই ওরা গড় গড় করে সবটা উগ্রতে শুরু করলো। ওদের মাথাদের নাম, আর সেই মাথাদের মধ্যে একটা নামই আমার কানে বাজতে থাকলো কেবল, ললাট। পুরো নাম জানি না, কেমন দেখতে সেটাও জানি না, এমনকি ওই টাকির বাসিন্দাও না। তাহলে টাকির বাইরে থেকে এত বড় একটা ইল্লিগাল হিউম্যান অর্গান পাচার চক্র চালায় এই ললাট। কে এই ললাট? এত ক্ষমতা? ও একাই এই চক্রের মাথা নাকি? না 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 না, এতটা সহজ তো হতে পারে না। আরও কেউ আছে, আরও কেউ আছে ওর পেছনে।
আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আমি খোঁজ শুরু করলাম এই ললাটের। ললাট ললাট তুই তো মহামায়া। শোন, গৃহ একং মায়া, তত্রৈব বন্ধনাম তব মনাম চ কায়াম চ। সংসার এক মায়া, তাতেই জড়িয়ে তোর মন আর কায়া। একবার এই সংসারের মায়াজাল থেকে নিজেকে মুক্ত করে দেখ, দেখবি নতুন করে চোখের দৃষ্টি ফিরে পাবি, ঠিককে ঠিক বোঝার বুদ্ধি আর দূরে দেখার দৃষ্টি। এই হলো তোর দুই মূল অস্ত্র। এই অস্ত্র দিয়ে তুই জগৎ জয় করতে পারিস। শম্ভুদা, স্বামীজি তো দিদিকে সংসার ত্যাগ করতে বলছে। দিদি যদি সত্যি সত্যি তোমাদের ছেড়ে চলে যায়? অত সুখ আমার কপালে নেই ভাই। 20 বছর ধরে আমার কোমল বুকের উপর দাঁড়িয়ে যে নৃত্য করছে, এত সহজে সে নাচন কোদন বন্ধ করবে বলে আমার বিশ্বাস হয় না। ও বাবা, নিজের বউয়ের প্রতি দেখছি তোমার অগাধ বিশ্বাস। বউয়ের প্রতি নয় গো চন্দ্রা, নিজের ভাগ্যের ওপর। সৌ শব্দটা আমার ভাগ্যের আগে এ জন্মে আর বসবে বলে আমার মনে হয় না। তাই তোমার দিদিও যাবে না। হ্যাঁ গো, তোমরা কি ফিসফিস করছো বলো তো? কিছু না, ওকে ওকে একটা কবিতা শোনাচ্ছিলাম। বাবা, কবিতা? তাও তুমি? কি কবিতা শুনি? ওই মানে হচ্ছে ওই সেই ঘাড়ে যতদিন চেপে আছে বউ, লাগবে না আমার এ ভাগ্যের আগে সৌ। মরণ দশা। ঘোষবাবুর সাথে আমার এই খুনসুটি তো 20 বছর ধরে 365 দিন চলে আসছে। বিয়ের আগেও ঘোষবাবু ঠিক এরকমই ভীতু আর মুখ চড়া ছিলেন। এখন তো তবু আমার সামনে মুখ খোলে। আগে তো এমনকি সেকালে নিজের বিয়ের প্রস্তাবটিও ঘোষবাবুকে আমাকেই দিতে হয়েছিল। তাহলেই ভাবুন একবার, উনি মরছিলেন ভয়ে, বাবা মা কি বলবে। এরপর বাবা বিশ্রামে গেলে আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে আশ্রম ঘুরতে বেরোলাম। আশ্রমটা এতটাই বড় যে আশ্রমের এ প্রান্ত থেকে ও প্রান্তে লোক চলাচলের জন্য আশ্রমের নিজস্ব টোটো রাখা আছে কয়েকটা। তার একটাতে করেই গেলাম আমরা। আশ্রমের পিছনেই বইছে ইছামতি নদী। নদীতে নামার জন্য আশ্রমের নিজস্ব একটি ঘাটও রয়েছে। দেখলাম একটা জেটিও করা। যদিও আশ্রমের সবাই বলল ওই জেটি সাধারণের চলাচল করার জন্য নয়, কিন্তু আমার কেমন যেন দেখে মনে হলো জেটি দিয়ে রোজই লোক চলাচল করে। এমনকি খুব ভারী কিছু মাটিতে ঘষতে ঘষতে নিয়েও যাওয়া হয় সেখান দিয়ে। কারণ জেটির ওপরটা যেসব কাঠের পাটাতন দিয়ে তৈরি করা, তার প্রত্যেকটারই ওপরটা ঘষা খেতে খেতে একটু ক্ষয়ে গেছে। আমার ইচ্ছে ছিল যাওয়ার আগে একবার মঙ্গলের সঙ্গে দেখা করে যাওয়ার। তো সেই মতো ওকে বা ওদের মতো মাথার গন্ডগোল থাকা মানুষগুলোকে আশ্রমের যেখানে রাখা হয় না, সেখানে গিয়ে ওর খোঁজ করতে যাব। যেই মুহূর্তে গেলাম, ঠিক সেই মুহূর্তে একজন সুন্দরী মহিলা আমাদের সামনে বেরিয়ে এলেন। তার পরনে গেরুয়া বসন আশ্রমের অন্য সব শিষ্য শিষ্যাদের মতনই। ওই মহিলাকে আমি চিনি। ওই তখন ওই দান সামগ্রী নিয়ে যিনি ভেতরে চলে গেলেন না, ইনি তিনি আমার কাছে এগিয়ে এসে এক প্রকার আমাকে ঢুকতে বাধা দিয়েই বললেন, আপনারা এর ভেতর ঢুকতে পারবেন না। এখানে বাইরের কারুর আসার অনুমতি নেই। শোনো বোন, এখানে আমাদের নিজেদের পেশেন্ট আছে। না দিদি, এখানে আসার পর কারুর কোনো আত্মীয় স্বজন থাকে না। বাবা এবং আমরাই তার পরিবার, আর ঈশ্বরই তার একমাত্র ভরসা। বাবার আদেশেই আমরা এ কাজ করে থাকি। কেন? বাবা বলেন, সংসারের মায়ার বন্ধন যদি কেউ ছিন্ন করতে না পারে, তাহলে কি আর কেউ ঈশ্বরের সন্ধান পায়? ঠিক তেমনি বাবার করা চিকিৎসার ফল পেতে হলেও এদেরকে সংসার ও সম্পর্কের বন্ধন থেকে মুক্ত করতে হবে সবার আগে। আপনিও কি তাই মনে করেন? আমাকে আপনি করে বলার দরকার নেই। আমি আপনার থেকে বয়সে অনেক ছোট, আর বাবার কথা বিশ্বাস করাকেই আমরা আমাদের
ধর্ম বলে মেনেছি, তাই দয়া করে আর জোরাজুরি করবেন না। ওনাকে এখানে এবার একা থাকতে দিন। বিশ্বাস করুন, আমি নিজে খেয়াল রাখবো ওনার সব সময়। আমরা অনেকগুলো ওই মেয়েটিকে বোঝাবার চেষ্টা করার পরেও যখন দেখলাম মঙ্গলের সঙ্গে আমরা আর দেখা করতে পারবো না, তখন আর অযথা কথা বাড়িয়ে সময় নষ্ট না করে ফিরে এলাম। এরপর বিকেল গড়িয়ে সন্ধে হতে না হতেই আমরা বেরিয়ে পড়লাম আশ্রম থেকে। কিন্তু ওই যে কথাই আছে না, দাতা চাইলেও বিধাতার ইচ্ছার বিরুদ্ধে কিছুই করা যায় না। আমাদের ক্ষেত্রেও তাই হলো। আশ্রম থেকে বেরিয়ে কিছু দূর যাওয়ার সাথে সাথেই আমাদের গাড়িটা গেল খারাপ হয়ে। ড্রাইভার অনেক চেষ্টা চরিত্র করেও ওখানে একজন গাড়ির মেকানিক জোড়াতে পারল না। যাও বা একজনকে পেল, সে পরের দিনের আগে গাড়ি ফেরত দিতে পারবে না। এবার কি করা? তখন উপায়ান্তর না দেখে সেই রাতটা কাটাবার জন্য আমাদেরকে টাকির গেস্ট হাউসে 2টি রুম ভাড়া করতে হলো। শম্ভুবাবুর তো বুকে ব্যথা ওঠার জোগাড়, আবার খরচ বাড়ছে দেখে। কিন্তু মেয়ে বউকে নিয়ে তো আর রাস্তায় রাত কাটাতে পারবে না, তাই মুখ বুঝে সব মেনে নিল সে। কিন্তু সেদিন রাতেই একটা অদ্ভুত ঘটনা ঘটলো আমার সঙ্গে। দিদি গো আমার বাঁচাও, এরা ভালো লোক নয় গো, এরা আমাকে এখানে বাঁচতে দেবে না। তুমি আমাকে কোথায় রেখে গেলে গো দিদি? বাইরে দুবেলা হাত পেটা খেয়ে থাকতাম, তবু দেহে প্রাণটা থাকতো গো। এখানে যে এরা বাঁচতে দেবে না আমাকে। দিদি গো দিদি। মুহূর্তে ঘুম থেকে উঠে বসলাম আমি। ঘুমের মধ্যে আমি যেন স্পষ্ট দেখলাম মঙ্গল খুব কষ্টে আছে। কাঁদতে কাঁদতে সে আমাকে সব বলল। আর মঙ্গলের বলা প্রতিটা কথা আমার কানে ক্রমশ বাজতে লাগলো। যত সে কথা আমার কানে বাজতে লাগলো, তত যেন আমার মনে কু ডাকতে শুরু করলো। মনে আমার কু ডাকা শুরু হয়েছিল অনেক আগে থেকেই। শুধু বুঝতে পারছিলাম না আজ রাতে আমি হয়তো এমন কিছু জানতে পারবো যেটা এতদিন ধরে এখানে থেকেও আমি কোনোদিন আন্দাজও করতে পারিনি। আসলে এতদিন পর এত সাধ্য সাধনা করে যে ললাটের খোঁজ আমি পেয়েছিলাম, তাও কিনা এই টাকিতেই, তাকে যে এত সহজে আমি ধরতে পারবো না সেটা আমি আগেই বুঝেছিলাম। তাও জাস্ট একটা চেষ্টা করেছিলাম। আমার ভয়টা ছিল কেবল একটা জায়গাতেই। আমার কাছে ফোর্স তো খুব কম। এত কম একটা ফোর্স নিয়ে আমি ললাটের মতন একজনের সাথে লড়াই করতে যাচ্ছি, এটা বোকামো হয়ে যাচ্ছে না তো? আর সেইখানেই আমার ভয়টা সত্যি হলো। ও ললাট, হোয়াট আ নেম! যে গেস্ট হাউসে আছে বলে আমি খবর পেয়েছিলাম ওই ললাট, আমি সেই রাতেই ওই গেস্ট হাউসে রেড করি। কিন্তু কপাল, ওই যে বললাম না, নাম ললাট। গেস্ট হাউসের যে রুমে ও ছিল, সেই রুমে আমরা পৌঁছবার আগেই ও সেখান থেকে পালিয়ে যায়। গেস্ট হাউসের সিসিটিভি ফুটেজ চেক করে এটা আমরা দেখতে পাই। হাউ প্যাথেটিক! ওকে না চেনার সুযোগ নিয়ে ও আমাদেরই পাশ দিয়ে পালায়। আর শুধু তাই না, যাওয়ার সময় গেটে আমাদের যে 2জন কনস্টেবল ছিল, তাদের 2জনকেও ওই ললাট পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মেরে ফেলে রেখে দিয়ে যায়। আর এসব দেখে আমার মাথায় তখন আগুন জ্বলছে। আমি একাই গাড়ি নিয়ে ছুটে গেলাম ওই ললাটের খোঁজে। অনেক খোঁজার পরেও আমি ওকে খুঁজে না পেয়ে যখন ফিরে আসছি, ঠিক তখনই দেখলাম ললাটকে একজনের বাইকের পেছনে বসে যেতে। ওর পরনের পোশাক দেখেই আমি চিনতে পারলাম, তাই আমিও ওকে ফলো করা শুরু করলাম। আমি যে ওর পিছু নিয়েছি সেটা বুঝেই ও বাইক জোরে ছোটাতে বলল। আমিও আমার গাড়ি ছোটালাম আরও জোরে। কিন্তু বেশ কিছুক্ষণ ওকে ফলো করার পর আমি দেখলাম ও বাইক নিয়ে নদীর ধারের একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেল। আমিও ঢুকলাম জঙ্গলে। রাতের অন্ধকারে চারপাশ একেবারে ঘুটঘুট করছে। এরই মধ্যে আমার গাড়ির হেডলাইটের আলোটা অন্ধকারের বুক চিরে আমাকে পথ দেখিয়ে নিয়ে যেতে লাগলো। কিন্তু একটা জায়গায় এসে আমি থমকে যেতে বাধ্য হলাম। আমি দেখলাম ললাট এতক্ষণ যে বাইকটায় ছিল সেটা এক জায়গায় দাঁড় করানো। আমি বুঝলাম ওরা বাইকটা এখানে রেখে দিয়েই পালিয়েছে। আমিও তাই বাধ্য হয়ে গাড়ি থেকে নামলাম। কিন্তু সঙ্গে সঙ্গে আশেপাশের অন্ধকার আমাকে একেবারে ঘিরে ধরল যেন। আমি কোনো রকমে সেই অন্ধকারের মধ্যে দিয়ে এগিয়ে চললাম। এদিক ওদিক যাওয়ার পর অন্ধকার যখন আমার চোখে কিছুটা সয়ে গেছে,
তখন দেখলাম জঙ্গলের মধ্যে দিয়েই একটা পথ চলে গেছে একেবারে জঙ্গলের অন্য প্রান্তের দিকে। আমিও সেই পথে এগোলাম, কিন্তু কিন্তু বেশি দূর যাওয়ার আগেই আমাকে আবার থমকে যেতে হলো, কারণ এর আগে আমার যাওয়ার রাস্তা বন্ধ, রাস্তাটাই আর নেই। কিন্তু দেখলাম জঙ্গলের একেবারে গা ঘেঁষে উঠেছে একটা বিরাট পাঁচিল, আর সেই পাঁচিলের ওপর আঁকা একটা বিশাল ছবি, গেরুয়া বসুন্ধারী বিরূপাক্ষ প্রহরাজের। বুঝতে পারলাম এই পাঁচিল তারই আশ্রমের। কিন্তু ললাট সে গেল কোথায়? এইখান দিয়ে তো অন্য কোনো দিকে পালাবার রাস্তা নেই, আর অন্য দিক দিয়ে তো আমি এলাম। তবে কি ললাট পাঁচিল টপকে এই আশ্রমে ঢুকলো? কেন কেন নিয়ে এলাম মঙ্গলকে এই আশ্রমে আমি? কেন? এই প্রশ্নই আমায় কুড়ে কুড়ে খেতে লাগলো ক্রমশ। চন্দ্রাকে যখন আমি আমার গত রাতের স্বপ্নের কথা জানালাম, ও তো প্রথমে বিশ্বাসই করতে চাইছিল না। ওই আশ্রমের বিরুদ্ধে কোনো কথা শুনতেও রাজি নয়। ঘোষবাবু আমাকে অনেক করে বোঝাবার চেষ্টা করলো, কিন্তু আমার মন কিছুতেই মানতে চাইল না। কেন যে আমার মন মানতে চাইছিল না তা বুঝলাম আমি কিছুক্ষণ পর। আমার কানে এসে যখন পৌঁছালো কিছু মানুষের একত্রিত স্বরে কীর্তন গাওয়ার শব্দ। আমি ছুটে গেস্ট হাউসের ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। আমার সঙ্গে চন্দ্রা, টুয়া, ঘোষবাবু এসে দাঁড়ালো। গেস্ট হাউসের একজন বলল, বিরূপাক্ষ বাবার আশ্রমে নিশ্চয়ই কেউ মারা গেছে। কীর্তন গাইতে গাইতে নয়তো সৎকার করতে নিয়ে যাওয়ার প্রথা ও তো একমাত্র এই আশ্রমেতেই আছে। চমকে উঠলাম আমি এই কথা শুনে। ভালো করে যখন কাকে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে চাইলাম, তখনই বুঝলাম আমার চমকানোর আরও অনেক বাকি আছে। কারণ আমার সামনে চার কাঁধে চড়ে ফুল চন্দনে সুসজ্জিত হয়ে যে ব্যক্তি শ্মশান যাত্রা করছে, সে আর কেউ নয়, আমাদের মঙ্গল। আমি সহ ওই ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা সবাই অবাক হয়ে গেলাম এই দৃশ্য দেখে। মঙ্গলের এই পরিস্থিতি দেখে আমি এতটাই বিহ্বল হয়ে গেলাম যে আমার মুখ দিয়ে একটা কথা পর্যন্ত বেরোলো না। মুহূর্তে আমি যেন বোবা হয়ে একটা নির্জীব জড় পদার্থের মতো দাঁড়িয়ে রইলাম, চুপ করে। এমনকি চোখ দিয়ে এক ফোঁটা জলও গড়িয়ে পড়ল না আমার।